চোখ বন্ধ করে খরচ করা। দেখুন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের অভ্যাসই হলো তারা তাদের খরচের ক্ষেত্রে কোনো ধরনের হিসাব নিকাশ তারা করে না। একদম চোখ বন্ধ করে তাদের ইচ্ছা খুশি মতো তারা খরচ করে। একটা কথা মনে রাখবেন, আপনি ধনী না গরিব হবেন এটা আপনার ইনকামের উপর নির্ভর করে না। আপনি ধনী হবেন নাকি গরিব হবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার খরচের উপর, আপনার খরচের ধরনের উপর। আমাদের সমাজে সবচেয়ে বেশি পরিশ্রম করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে বেশি পরিশ্রম করার পরও এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় বা ক্রাইসিসে থাকে। কিন্তু কথা হলো, এত পরিশ্রম করার পরও কেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা টাকা পয়সা সংক্রান্ত এত ক্রাইসিসে ভোগে? কারণটি হলো, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা এমন কতকগুলো ভুল ধারাবাহিকভাবে ক্রমাগত করে, যার কারণে তারা তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, অবস্থার উন্নতি ঘটাতে পারে না। আজকের এই ভিডিওতে আমি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা করে এরকম 7টি ভুল নিয়ে আলোচনা করব। দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা 1 নম্বরে যে ভুলটি করে সেটি হলো, তারা তাদের ইনকাম বাড়লেই ইএমআই বা কিস্তিতে পণ্য কেনা শুরু করে। মজার বিষয় হলো, ইনকাম বাড়লে তো ইএমআইতে পণ্য কেনেই, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইনকাম না বাড়লেও তাদের এই ইএমআইতে পণ্য কেনার অভ্যাসটি রয়েছে। এখন কথা হলো, আপনার ইনকাম বাড়লো, আপনি যদি সেই টাকাটি দিয়ে ক্রমাগত ইএমআইতে পণ্য কেনা শুরু করেন, তাহলে আপনার ওই বাড়তি ইনকামটি যে আপনি আপনার অবস্থার পরিবর্তন ঘটাবার জন্য, উন্নতি ঘটাবার জন্য যে কাজে লাগাবেন, সেটি কিন্তু আর আপনি পারছেন না। আপনাকে একটি দীর্ঘ মেয়াদে একের পর এক ইএমআইয়ের বোঝা টেনে যেতে হবে। দেখুন, ইএমআই হলো অনেকটা ক্ষয় রোগের মতো। ক্ষয় রোগ যেমন মানুষকে ক্রমাগত নিঃশেষ করতে থাকে নীরবে নিভৃতে, ঠিক একইভাবে ইএমআই বা কিস্তিতে পণ্য কেনার অভ্যাস মানুষকে নিঃশেষ করে দেয়। দেখুন, আপনার কষ্টার্জিত যে ইনকাম, সেই ইনকামের প্রথম হক কিন্তু আপনার খরচের নয়। অর্থাৎ আপনি ইনকাম করে সেটি খরচ করে ফেলবেন, এটি কিন্তু সঠিক পন্থা নয়। আপনি যদি আপনার অবস্থার উন্নতি ঘটাতে চান, আপনার অবস্থার পরিবর্তন ঘটাতে চান, তাহলে আপনি যে ইনকামটি করেন তার প্রধানতম হক হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের। আপনি আপনার ইনকামটিকে যদি সঞ্চয় এবং বিনিয়োগের কাজে না লাগিয়ে সেটি দিয়ে ক্রমাগত আপনি ইএমআইতে পণ্য কিনতে থাকেন, তাহলে আপনি আপনার অবস্থার কোনোদিনই উন্নতি ঘটাতে পারবেন না। সুতরাং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা এত বেশি পরিশ্রম, এত টাকা আয় করার পরও যে কারণটির জন্য তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না বা উন্নতি ঘটাতে পারে না, সেটি হলো তাদের ইনকাম বাড়লেই সাথে সাথে তারা ইএমআইতে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করে। আর এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো, আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা 2 নম্বরে যে ভুলটি করে সেটি হলো চোখ বন্ধ করে খরচ করা। দেখুন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের অভ্যাসই হলো তারা তাদের খরচের ক্ষেত্রে কোনো ধরনের হিসাব নিকাশ তারা করে না। একদম চোখ বন্ধ করে তাদের ইচ্ছা খুশি মতো তারা খরচ করে। একটা কথা মনে রাখবেন, আপনি ধনী না গরিব হবেন এটা আপনার ইনকামের উপর নির্ভর করে না। আপনি ধনী হবেন নাকি গরিব হবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার খরচের উপর, আপনার খরচের ধরনের উপর। টাকা খরচ করার একটি প্রিন্সিপাল বা মূল নীতি আমি আজকে আপনাদেরকে বলে দেব। সেটি হলো, সবসময় দাড়ি পাল্লায় তুলে হিসাব করে তারপরে খরচ করবেন। ধরুন, আপনি মাসিক ইনকাম করেন 20,000 টাকা। আপনি সপ্তাহে 5 দিন কাজ করলে সপ্তাহে আপনি 40 ঘন্টা পরিশ্রম করেন এবং মাসে আপনি
160 ঘন্টা পরিশ্রম করে বিনিময়ে আপনি 20,000 টাকা পান। সেক্ষেত্রে আপনার প্রতি ঘন্টার মজুরি হলো, অর্থাৎ আপনি এই যে রক্ত ঘাম আপনি পানি করে তারপরে আপনি যে পরিশ্রমটি করে টাকাটি পান সেটি হলো প্রতি ঘন্টায় মাত্র 125 টাকা। এখন ধরুন আপনি 5,000 টাকার একটি জিনিস কেনার মনস্থির করলেন। আপনি যখনই মনস্থির করলেন তখন আপনি হিসাব করে দেখবেন আপনার টোটাল 40 ঘন্টার যে পারিশ্রমিক রয়েছে সেটি হলো 5,000 টাকা, অর্থাৎ আপনার এক সপ্তাহের পরিশ্রমের বিনিময়ে আপনি 5,000 টাকা অর্জন করেছেন। এখন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি আপনার এক সপ্তাহের পুরো পরিশ্রমের টাকা আপনি ওই বস্তুটি কিনে আপনি উড়িয়ে দেবেন, তাহলে আপনি উড়িয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি এটা হিসাব করেন, অধিকাংশ ক্ষেত্রে আপনার এই হিসাবটি করার পর আপনার আর ওই টাকাটি খরচ করতে ইচ্ছা হবে না। সুতরাং আজ থেকে যখন যা কিছুই আপনার কিনতে ইচ্ছা হোক না কেন, আপনি সেটিকে দাড়ি পাল্লায় তুলবেন যে এই টাকাটি আমার সারা মাসের কত ঘন্টার পরিশ্রমের টাকার সমান। আর এটি যদি আপনি করতে পারেন আপনার খরচ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা 3 নম্বরে যে ভুলটি করে সেটি হলো গাড়ি কেনা। আপনি হয়তো আশ্চর্য হবেন, আমাকে বলবেন যে ভাই কিভাবে গাড়ি কিনে মানুষ গরিব হয়। হ্যাঁ, অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত গাড়ি কিনে গরিব হয়, কারণ তারা গাড়ি কেনার সঠিক নিয়মটি জানে না। দেখুন, গাড়ি কেনার একটি প্রিন্সিপাল আপনাদেরকে বলে দিচ্ছি আমি। যদি আপনার গাড়ি কেনাটি এই প্রিন্সিপালের বা নিয়মের মধ্যে পড়ে তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, আদারওয়াইজ আপনি গাড়ি কিনতে পারবেন না। যদি জোর করে আপনি তারপরও গাড়ি কিনতে যান তাহলে এই গাড়ি আপনাকে গরিব বানিয়ে দেবে, যেটা অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে ধনী হতে দেয় না। গাড়ি কেনার মৌলিক প্রিন্সিপাল বা নিয়মটি হলো 20:4:10। এই 20 প্রথমে যে 20টি হলো গাড়ি যখনই আপনি কিনবেন তার 20% টাকা ডাউন পেমেন্ট দেওয়ার মতো আপনার নগদে আপনার হাতে থাকতে হবে, অর্থাৎ গাড়ির টোটাল মূল্যের 20% টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। এরকম সামর্থ্য যখন আপনার হবে তখন আপনি গাড়ি কিনতে পারবেন। দেখুন, কেন এই 20% রুল বলি, অধিকাংশ সময় আমাদেরকে এমন অফার করা হয় যে আপনি 5% ডাউন পেমেন্ট দেন, বাকিটা আমরা লোন নিয়ে বা ফিনান্স দিয়ে বা ইনস্টলমেন্টে আমরা এটা ম্যানেজ করে নেব। মনের ভুলেও এই কাজটি আপনি করবেন না, তাহলে কিন্তু ইন্টারেস্ট বা সুদ আপনার ব্যান্ড বাজিয়ে দেবে। সুতরাং যখনই কেবলমাত্র আপনার হাতে টোটাল গাড়ির মূল্যের 20% টাকা ডাউন পেমেন্ট দেবার মতো সামর্থ্য হবে, ঠিক তখনই আপনি গাড়ি কিনতে পারবেন। দ্বিতীয়টি হলো 4, অর্থাৎ আপনি যখনই গাড়ি কিনবেন, আপনি যদি নগদে গাড়িটি না কেনেন, যদি ইনস্টলমেন্টে গাড়িটি কিনেন, তাহলে কখনোই ওই ইনস্টলমেন্ট 4 বছরের বেশি হবে না। কান খুলে আবারও শুনে নিন, ওই ইনস্টলমেন্টের মেয়াদ কখনো 4 বছরের বেশি হবে না। আপনাকে বিভিন্ন কোম্পানি বা ব্যাংক অফার করবে যে আপনি 7 বছর 10 বছরের ফিনান্স করাতে পারেন, আমরা আপনাকে লোন দেব। কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনাকে ওই যে কিছুক্ষণ আগে আমি বলে এসেছি, ইন্টারেস্ট আপনার ব্যান্ড বাজিয়ে দেবে, আপনাকে শেষ করে দেবে। সুতরাং গাড়ি কেনার আরেকটি প্রিন্সিপাল হলো কখনোই আপনি 4 বছরের বেশি এটির ইনস্টলমেন্ট, ইএমআই বা ফিনান্সিং করাবেন না। তারপরে আসে 10, অর্থাৎ 10%। এই রুলটি আপনাকে বলছে যে আপনি যে গাড়িটি কিনবেন এবং তার যে ইনস্টলমেন্ট হবে মাসিক, তা যেন কোনো ক্রমেই আপনার মাসিক টোটাল ইনকামের 10%-এর বেশি না হয়। আমি আবারও বলছি, আপনি যে গাড়িটি কিনবেন সেই গাড়িটির যে ইএমআই হবে প্রতি মাসে, খেয়াল রাখতে হবে সেই ইএমআই যেন আপনার বেতন বা ইনকামের 10%-এর বেশি না হয়। যদি 10%-এর বেশি হয় তাহলে কিন্তু এই গাড়ি আপনাকে গরিব বানাতে হবে। এটি গেল এই যে 3টি কথা বললাম, 20:4:10, এটি গেল গাড়ি কেনার 1 নাম্বার প্রিন্সিপাল। গাড়ি কেনার 2 নাম্বার প্রিন্সিপালটি হলো গাড়ির টোটাল মূল্য কোনো ক্রমেই আপনার বাৎসরিক ইনকামের 50%-এর বেশি হবে না। আপনার যদি বাৎসরিক ইনকাম হয় 20 লাখ টাকা, আপনার গাড়ির মূল্য কোনো ক্রমেই 10 লাখ টাকার বেশি হবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা যখন গাড়ি কিনি তখন আমরা এই নিয়ম নীতির তোয়াক্কাই করি না। ফলে অধিকাংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত
পরে পস্তাতে থাকে। এবং ওই যে আমি শুরুতে বললাম গাড়ি কিনে গরিব হয়ে যাওয়া, আমি নিজের চোখে এরকম বহু উদাহরণ দেখেছি। সুতরাং আজ থেকে যদি আপনার পরবর্তী সময়ে কখনো গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে এই দুইটি প্রিন্সিপাল মনে রাখবেন। আর এই দুইটি প্রিন্সিপালের মধ্যে যদি আপনি গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে আপনি কিনবেন, কিন্তু এই দুইটি প্রিন্সিপালকে ভেঙে মনের ভুলেও গাড়ি কিনতে যাবেন না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা 4 নম্বরে যে ভুলটি করে সেটি হলো ব্যাড হ্যাবিট, অর্থাৎ বদ অভ্যাস। অনেকের বদ অভ্যাসের কারণে তারা জীবনে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। যেমন আমি যদি একটি উদাহরণ আপনাদেরকে দিই, যেমন ধূমপান। অনেকে রয়েছেন চেইন স্মোকার, একের পর এক ধূমপান করতে থাকেন। আমি অতটা না ধরেও আমি আপনাদেরকে একটা হিসাব দেবার চেষ্টা করছি। ধরুন আপনি সিগারেট খান এবং ব্যানসন সিগারেট খান, দিনে আপনি 5টি সিগারেট খান। যারা সিগারেট বা ধূমপান করেন তাদের জন্য 5টি খুবই স্বাভাবিক বিষয়। তো 5টি সিগারেটের দাম আসে দিনে 100 টাকা, মাসে আসে 3600 টাকা, বছরে আসে প্রায় 40,000 টাকা। কিন্তু এই 40,000 টাকা আপনি আনন্দের সাথে ধোঁয়া উড়িয়ে শেষ করে দিলেন, কারণ আপনার কাছে প্রকৃত হিসাবটি নেই। আপনি যদি হিসাব করতেন তাহলে দেখতে পেতেন এই যে 40,000 টাকা আপনি শেষ করে দিচ্ছেন, এটি একটা সময় 2 কোটি টাকা হতে পারত। অর্থাৎ এই টাকাটি যদি আপনি প্রতি মাসে মাত্র 10% কম্পাউন্ডিং গ্রোথ রেটে কোথাও বিনিয়োগ করতে পারেন, 40 বছরে এটি 2 কোটি টাকা হয়। একবার ভেবে দেখবেন। এরকম অনেক বদ অভ্যাসের কারণে আমরা প্রচুর পরিমাণে টাকা নষ্ট করি, যে কারণে ওই যে বললাম যে ক্ষয় রোগের মতো এই বদ অভ্যাসগুলো আমাদেরকে ধীরে ধীরে আমাদের ফিনান্সিয়াল যে স্ট্যাটাস বা ফিনান্সিয়াল হেলথ সেটিকে নষ্ট করে ফেলে, নিস্তেজ করে ফেলে। সুতরাং এই জাতীয় বদ অভ্যাস যদি আপনাদের থেকে থাকে তাহলে দয়া করে এই বদ অভ্যাসটি পরিবর্তন করুন, তাতে আপনার ফিনান্সিয়াল হেলথ বা ফিনান্সিয়াল কন্ডিশনের আরও উন্নতি ঘটবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা 5 নম্বরে যে ভুলটি করে সেটি হলো নট এডুকেটিং রেগুলারলি, অর্থাৎ তারা তাদেরকে নিয়মিত শিক্ষিত করে তোলে না, অর্থাৎ জ্ঞান অর্জন করে না। দেখুন আমি খুব কাছ থেকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের দেখি, আমি লক্ষ্য করেছি এদের মধ্যে একটা আত্ম অহংকার। এদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? তারা মনে করে আমরা সব জানি, আমাদের চেয়ে ভালো জানতে পারে এরকম আর কেউই নেই। তারা ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে এবং ওটাকেই তারা শিক্ষার মানদণ্ড হিসেবে মনে করে, তারা শিক্ষাকে সার্টিফিকেট মনে করে। নিয়মিত যে নিজেকে এডুকেট করা, শিক্ষিত করা, জ্ঞান অর্জন করা, স্কিল ডেভেলপমেন্ট করা, এটি তারা করে না। দেখুন আপনি যদি বিমানের বিজনেস ক্লাসে কখনো ভ্রমণ করতে পারেন বা দেখার আপনার সুযোগ হয় তাহলে খেয়াল করে দেখবেন বিজনেস ক্লাসের অধিকাংশ যাত্রী বই পড়ছে। আপনি বেশিরভাগ বিজনেস ক্লাসের যাত্রীদের দেখবেন যে তারা বই পড়ছে। অথচ আপনি যদি ইকোনমি ক্লাসের দিকে খেয়াল করেন অথবা আপনি বাসে ট্রেনে যদি খেয়াল করেন দেখবেন খুব কম লোক বই পড়ে, রেয়ার, বিরল 2-1 বই পড়ে। এটি আমাদেরকে কি বার্তা দেয়? যারা সমাজে ধনী হয়েছেন, সফল হয়েছেন, তারা জানেন যে ক্রমাগত নিজেকে গড়ে তোলা, ক্রমাগত নিজেকে ধার দেয়া, ক্রমাগত নিজেকে সমৃদ্ধ করা এটি ধনী হওয়ার জন্য খুবই অপরিহার্য। কারণ আপনি যত টাকা পয়সাই ইনকাম করেন না কেন, আপনি যত পরিশ্রমই করেন না কেন, যদি ফিনান্সিয়াল এডুকেশন আপনার মধ্যে না থাকে, যদি আত্ম উন্নয়নের জ্ঞান আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি জীবনেও আপনার অবস্থার পরিবর্তন করতে পারবেন না। ধনী হওয়া তো অনেক পরের কথা। আপনার নিজেকে ধনী হয়ে উঠতে গেলে, নিজের অবস্থার পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনাকে ক্রমাগত বিভিন্ন ধরনের জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। নিয়মিত আত্ম উন্নয়নমূলক বই, তারপরে আপনার পার্সোনাল ফিনান্সের উপর বই, মানি ম্যানেজমেন্টের উপর বই, এগুলো পড়তে হবে। এগুলো পড়লে কি হবে? এগুলো আপনাকে ধীরে ধীরে আপনার সামনে কনসেপ্টটি ক্লিয়ার করে দেবে যে কিভাবে আপনি ধনী হয়ে উঠবেন বা কিভাবে আপনি আপনার অবস্থার পরিবর্তন করবেন। সুতরাং যদি জীবনে অবস্থার পরিবর্তন করতে চান, ধনী হয়ে উঠতে চান, তাহলে ক্রমাগত পড়াশোনা চালিয়ে যান। দিনের অন্তত একটা নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস তৈরি করুন। তা যদি মাত্র 30 মিনিট হয়, এই অভ্যাসটি আপনি তৈরি করুন, তাহলে আপনার অবস্থার পরিবর্তন হবে। আদারওয়াইজ আপনি যদি পড়ার সময়টি না পান তাহলে আপনি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের পার্সোনাল ফিনান্স সংক্রান্ত ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যারা সফল তাদেরকে নিয়ে অনেক পডকাস্ট রয়েছে, ওই পডকাস্টগুলো আপনি নিয়মিত দেখতে পারেন। এইভাবেও ক্রমাগত আপনি নিজেকে এডুকেট করতে পারেন, যেটা আপনার অবস্থার পরিবর্তন ঘটাবে। মধ্যবিত্তরা 6 নম্বরে যে ভুলটি করে সেটি হলো তারা দিনে 8 ঘন্টা পরিশ্রম করে অথচ তারা স্বপ্ন দেখে ধনী হওয়ার।
এটি মধ্যবিত্তের একটি বড় সমস্যা। তারা হয়তো বা যে চাকরিটি করে সেই চাকরিটির যে কাজটুকু করে সেটাকেই তারা অনেক বেশি পরিশ্রম বলে মনে করে। আবার যারা টুকটাক ব্যবসা করে তারা মনে করে যে আমি প্রচুর পরিশ্রম করছি। কিন্তু যারা পৃথিবীতে সফল হয়েছে তাদেরকে যদি আপনি দেখেন, সফল হওয়ার আগে তারা দৈনিক 16 ঘন্টার মতো অ্যাভারেজে পরিশ্রম করেছে এবং এই অভ্যাসটি তারা সফল হওয়ার পরও ধরে রেখেছে। দেখুন, আমরা স্বপ্ন দেখি ধনী হওয়ার, কিন্তু সেই ধনী হতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, যে পরিমাণ সময় আমাদেরকে বিনিয়োগ করতে হবে, আমরা সেটা করতে কিন্তু রাজি না। অথচ আমরা স্বপ্ন দেখি আমরা ধনী হব, আমরা মিলিয়নিয়ার হব, আমরা বিলিয়নিয়ার হব। দেখুন, আপনি যদি কেবলমাত্র 8 থেকে 10 ঘন্টা দিনে পরিশ্রম করেন, আপনি একটি অ্যাভারেজ লাইফ পাবেন, কোনো মতে বেঁচে থাকতে পারবেন, অবস্থার উন্নতি ঘটাতে পারবেন না। যদি আপনাকে ধনী হতে হয়, অবস্থার উন্নতি ঘটাতে হয়, তাহলে অবশ্যই দিনে অন্তত 12 থেকে 16 ঘন্টা আপনাকে পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতেই হবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আর একটি মৌলিক ভুল করেন। 7 নম্বরের সেই ভুলটি হলো তারা মনে করেন টাকা বাঁচালে বা সঞ্চয় করলে সেই টাকা বৃদ্ধি পায়, এটিকেই তারা বিনিয়োগ বলে মনে করে। দেখুন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সবাই যে সব টাকা খরচ করে ফেলে এরকম নয়। তারা একটা বড় অংশের মানুষ ব্যাংকে নিয়মিত টাকা জমায়। তারা মনে করে যে এই টাকা জমানোটাই হলো আমাকে ভবিষ্যতে ধনী করে তুলবে। তাদের বিনিয়োগে মারাত্মক অনীহা, বিনিয়োগকে তারা ভয় পায় এবং তারা ব্যাংকে নিরাপদ মনে করে। কিন্তু যদি আপনি ব্যাংকে টাকা জমান বা টাকা বাঁচিয়ে রাখেন, সঞ্চয় করেন, তাহলে আপনার সেই টাকা তার মান বজায় রাখতেই হিমশিম খাবে। কারণ মূল্যস্ফীতি প্রতি বছর 10% হারে মূল্যস্ফীতি হয়, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয় 8 থেকে 8.5%। সুতরাং আপনার টাকা বাড়ছে না, টাকা কমছে। সুতরাং আপনি যদি জীবনে আপনার অবস্থার পরিবর্তন করতে চান, ধনী হয়ে উঠতে চান, তাহলে শুধুমাত্র টাকা বাঁচালে সঞ্চয় করলেই হবে না, আপনাকে অবশ্যই বিনিয়োগের দিকে যেতে হবে। এখন বিনিয়োগ বিষয়ে আপনাকে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি বিনিয়োগের বেসিকটুকু জানলেই হবে। তবে মৌলিক দুটি নিয়ম মনে রাখবেন। যে বিনিয়োগই আপনি করবেন না কেন, যদি সেই বিনিয়োগটির ধারণাটি আপনার সামনে স্পষ্ট না হয়, কনসেপ্টটি ক্লিয়ার না হয়, আপনি স্পষ্টভাবে সেটি বুঝতে না পারেন এবং অন্যকে বুঝিয়ে বলতে না পারেন, তাহলে কারো কথায় প্ররোচিত হয়ে ইউটিউবে কারো ভিডিও দেখে কেউ সফল হয়েছে এটা দেখে মনের ভুলেও কোথাও একটি টাকা বিনিয়োগ করতে যাবেন না। কারণ ওয়ারেন বাফেট বলেছে বিনিয়োগের দুটি প্রিন্সিপাল, একটি হলো নেভার লুজ মানি, অর্থাৎ কখনো টাকা হারানো যাবে না। 2 নাম্বার প্রিন্সিপালটি ওয়ারেন বাফেট বলেছেন রিমেম্বার রুল নাম্বার 1, অর্থাৎ ওই 1 নাম্বার রুলটি মনে রাখবেন। সুতরাং যে বিনিয়োগ সম্পর্কে আপনি জানেন না, বোঝেন না, অভিজ্ঞতা নেই, সেখানে আপনি বিনিয়োগ করতে যাবেন না। বিনিয়োগের 2 নাম্বার প্রিন্সিপালটি হলো শর্ট টার্মে বিনিয়োগ থেকে আপনি তেমন কিছুই লাভ করতে পারবেন না। শর্ট টার্মের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো অধিকাংশই জুয়া। সুতরাং বিনিয়োগ থেকে যদি আপনি ব্যাপক লাভবান হতে চান, আপনাকে অবশ্যই একটা লম্বা সময় ধরে বেশ কয়েক বছর, 5 থেকে 10 বছরের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করার মানসিকতা রাখতে হবে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে যে 7টি ভুল নিয়ে মধ্যবিত্তের আলোচনা করলাম, আপনি যদি এই 7টি ভুল থেকে বেঁচে থাকতে পারেন বা এড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনার পক্ষেও সম্ভব কিন্তু ধনী হয়ে ওঠা। আমার এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা এই 7টি ভুলের যে কোনো একটি বা একাধিক ভুল আপনি করে থাকেন বা ইতিমধ্যেই সংশোধন করে নিয়েছেন নিজেকে, তাহলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। কারণ আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে মোটিভেট করে এবং গাইডলাইন প্রদান করে ভবিষ্যতে আগানোর জন্য এবং ভবিষ্যতে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে